স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মুহিউদ্দিন। সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা রাখার পরিমাণ বেড়েছে, উদ্বেগ প্রকাশ করছেন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। আমানতকারীর তালিকা প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি। এসব নিয়ে আজকের আলোচনা। সুইস ব্যাংকে গণতন্ত্র কথা বলতে স্টুডিওতে আছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক, আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন। আমাদের সঙ্গে স্বাগত আপনাদের। ঈদের পরে আপনাদের সাথে প্রথম দেখা। ডক্টর রাজ্জাক, অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনাদেরকে ঈদ মোবারক। আমি ডক্টর রাজ্জাক, আপনাকেও আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ইন্ডিপেন্ডেন্ট টিভির কর্মীদের যারা কাজ করে তাদের সকলকে থ্যাংক ইউ সো মাচ। ডক্টর রাজ্জাক, আপনি জানেন যে এই সময়টা যেহেতু পুরোটা সময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এই বিষয়টিকে আপনারা কিভাবে ব্যাখ্যা করছেন বা আপনি কিভাবে ব্যাখ্যা করছেন যে বাংলাদেশ থেকে এই পরিমাণ টাকা নামহীন গোত্রহীন ব্যাংকে জমা পড়ছে? আপনি জানেন যে আমি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সেটি আছে। তাছাড়াও আমি পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি অন মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আমি চেয়ারম্যান। এই বিষয়টি আমরা দুইবার এজেন্ডায় এনেছি এবং আমাদের এই কমিটির ভূমিকা খুবই দৃঢ় এবং অর্থ মন্ত্রণালয় এবং ব্যাংকিং ডিভিশনের উপরে এ নিয়ে আমাদের অনেকগুলো সুপারিশ, আমরা তো সুপারিশই করতে পারি, কোনো অ্যাকশন নিতে পারি না, এটি করা হয়েছে। মাননীয় অর্থমন্ত্রীও মিটিংয়ে ছিলেন, বিভিন্ন মিটিং। আপনি যদি আমাদের প্রসিডিংগুলো দেখেন, হ্যাঁ, সবগুলোতে প্রায় মিটিংয়েই মানি লন্ডারিং এর বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। যেই মানুষের এত কষ্টের টাকা, আমাদের ছেলে মেয়েরা এই মিডল ইস্টে গা ঝলসানো রোদে কাজ করে, এরা এটা কষ্ট করে টাকা পাঠায়। আমাদের সে গার্মেন্টসের শ্রমিকরা সকাল থেকে সন্ধ্যা নয়, সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করে এবং কত কষ্ট করে আমাদের এই গার্মেন্টস রপ্তানি করে যে টাকা আসে, এই এত মূল্যবান টাকা এটা বিদেশে চলে যায়। আমি একটা উদাহরণ আমি সেখানে দিয়েছি। এই যে আমাদের কোরিয়া এশিয়ারই একটি দেশ, 60-এর দশকের কথা যদি চিন্তা করেন, জীবনযাত্রার মানের দিক থেকে, তাদের পার ক্যাপিটা ইনকাম এবং অর্থনৈতিক সামাজিক বিবেচনায় তারা আমাদের চেয়ে বরং পিছিয়ে ছিল। আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তাম, তখন কোরিয়া থেকে ছেলে মেয়েরা পড়তে আসতো কৃষি বিশ্ববিদ্যালয়ে, তারপর মেডিকেল কলেজ, বিভিন্ন জায়গায় আসতো। সেই দেশটি এরকম উন্নত, শিল্পোন্নত একটা দেশ হয়েছে। আমি তাদের দেখেছি যে মানি লন্ডারিং এর উপরে তাদের ক্যাপিটাল পানিশমেন্ট ছিল এবং ইট হ্যাজ বিন এক্সিকিউটেড। ক্যাপিটাল পানিশমেন্ট, মানি লন্ডারিং, তাদের একটাই নীতি ছিল যে অর্থ উপার্জন হবে বৈদেশিক মুদ্রা, এটি ক্যাপিটাল আইটেম ইম্পোর্ট করার জন্য, হেভি মেশিনারিজ, শিল্প কারখানা করার জন্য খরচ করতে হবে। আর আমাদের দেশ থেকে এত কষ্টের টাকা এই উট চড়ায় মেট চড়ায় গা ঝলসানো রোদে কাজ করে আমাদের শ্রমিকরা, তাদের টাকা নিয়ে আপনার কানাডাতে, আপনার মালয়েশিয়াতে, দুবাইতে বাড়িঘর বানাচ্ছে। ডক্টর রাজ্জাক, আপনাকে অনেক ধন্যবাদ। এই টাকা চুরি করে এই সুইস ব্যাংকে রাখছে। কিন্তু ডক্টর রাজ্জাক, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এত প্রাঞ্জল ভাষাটি বলেন। কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে ক্ষমতাসীনদের সাহায্য ছাড়া, ক্ষমতাসীনদের ইনভলভমেন্ট ছাড়া এই টাকাগুলো আসলে বিদেশে যাওয়া? সুইস ব্যাংকে টাকা যাওয়ার শুধু আমাদের দেশ থেকে না, সারা পৃথিবী থেকেই এরকম যারা দুর্নীতিপরায়ণ এবং আমলাতন্ত্র, অ্যাডভোকেট জয়নুল আবেদিন এখন চাইলে পারবেন না সুইস ব্যাংকে টাকা রাখতে, মানে তাকে কোনো না কোনো সরকারি সাবেক শীর্ষস্থানীয় কর্মকর্তা, সামরিক বাহিনী বলেন, বলেন, তারপরে স্বৈরাচাররা, তার রাজনৈতিক নেতারা, এরা দুর্নীতিপরায়ণ মানুষ, তার অবৈধ আয় বেশিরভাগই তারা নিয়ে সুইস ব্যাংকে রাখেন। আগে তো এগুলো প্রকাশ হতো না, এখন প্রকাশ হচ্ছে। এখন তো আপনি দেখছেন যে আমি বলি, ধরেন এখন তো যিনি ক্ষমতায় নাই, বেনজির ভুট্টো, জি, এই যে এখন প্রধানমন্ত্রী, প্রচুর টাকা দেখেন, আমরা মিডিয়াতে আমরা দেখেছি। এই যে আমাদের যখন 111 এর সময় আমাদের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যে প্রধান গ্লোবাল কানাডিয়ান এক লেডি, নামটা আমি ভুলে গেছি, সে এসেছিল। সেখানে কিন্তু আমি এই বিষয়টা তুলেছিলাম যে বেনজির ভুট্টোর বিরুদ্ধে এত তথ্য আসার পরে এখন আপনারা তাকে সমর্থন দিচ্ছেন। তো এটা শুধু সরকারি দল বা হিসাবে সমস্যা, এটা একটা জাতীয় সমস্যা, এটা একটা গ্লোবাল প্রবলেম। কিন্তু না, আমি অ্যাডভোকেট জয়নুল আবেদিনের কাছে যাওয়ার আগে আপনার কাছে কি মনে হয় ডক্টর আব্দুর রাজ্জাক আসলে টাকা কিভাবে বিদেশে পাঠায় বা পাচার করে? আমার এক বন্ধু জানতে চাইছিল যে এটি কি কেবল কথার কথা নাকি আমরা $5,000 বিদেশে নিয়ে যেতে সময় আমাদের ডিক্লেয়ার করতে হয় $10,000, আমরা টাকাটা নেয় কিভাবে যদি না নীতি নির্ধারকরা এর সাথে সম্পৃক্ত না থাকেন? নীতি নির্ধারকদের সম্পৃক্ত থাকার দরকার নাই। নীতি নির্ধারকরা যারা এগুলা করে তাদের বিরুদ্ধে
কঠোর ব্যবস্থা নিচ্ছে কিনা সেই প্রশ্ন আপনি তুলতে পারেন। কিন্তু টাকা নেওয়ার জন্য একটা হলো ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং। ওভার ইনভয়েসিং করে, যেমন আপনি একটা গার্মেন্টস ফ্যাক্টরি করছেন, গার্মেন্টসই ধরলাম, অথবা লেদারের একটা বা যে কোনো একটা ইন্ডাস্ট্রি করছেন, আপনার এই ক্যাপিটাল আইটেম যেগুলো আপনি আনছেন, মেশিনারিজ, সেটা হয়তো $5 লক্ষ, কিন্তু আপনি এলসি করলেন $8 লক্ষ, $9 লক্ষ। এবং আমরা মার্কেট প্রাইস, এখন তো অনেক প্রাইস রেফারেন্সে আসে বড় বড় ইয়ের, সেগুলো আমরা ধরেছি। বাংলাদেশ ব্যাংকে একটা গোয়েন্দা সংস্থা, আপনি জানেন, একটা ইউনিট হয়েছে, এনবিআর এর ইউনিট আছে, তাদেরকে আমরা বলেছি, তারা এর উপরে কাজ করছে। আপনার ওই কিন্তু আমরা আবার আসছি আপনার কাছে ডক্টর রাজ্জাক। আমরা একটু অ্যাডভোকেট জয়নুল আবেদিনের কাছে। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, যথারীতি বিএনপি দাবি করেছে যে ক্ষমতাসীন দলের শীর্ষ পর্যায়ের লোকজন দুর্নীতি ও লুটপাট করে জনগণের অর্থ বিদেশে পাচারের মাধ্যমে সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশে জমার পরিমাণ বাড়ছে। বিএনপি কোন তথ্যের ভিত্তিতে এই অভিযোগ করলো, নাকি এটা স্রেফ রাজনৈতিক বক্তব্য, এটা আমরা জানতে চাইবো। কারণ আমরা আপনার কাছে একটু প্রশ্নটা ইলাবোরেট করতে চাই এইভাবে যে বাংলাদেশের কোন লোক যদি অতি উচ্চ বেতনে মধ্যপ্রাচ্যে বা ওয়ার্ল্ড ব্যাংকে বা অন্য সাহায্য সংস্থায় চাকরি করে এবং সে যদি তার টাকা সুইজারল্যান্ডে কোনো ব্যাংকে রাখতে চায়, সেটাও বাংলাদেশিদের টাকা হবে। এই সুইস ব্যাংকে যে টাকা জমা হয়েছে $5,000 সামথিং, সেটি বাংলাদেশ থেকে গিয়েছে, সেটি আপনারা নিশ্চিত কি করে হচ্ছেন, বা কত পরিমাণ গিয়েছে? খালেদ, ধন্যবাদ আপনাকে। আমি তার আগেও ধন্যবাদ দিচ্ছি আমাদের রাজ্জাক সাহেবকে। উনি খুব প্রাঞ্জল ভাষায় এই অর্থ পাচারের কথাটি বললেন আর কি। আমাদের তো তথ্য পেতে আজকাল কোনো অসুবিধা হয় না, তার কারণ মিডিয়ার যুগ। এই মিডিয়াতেই এই বিএনপি কিন্তু এই এখন বলছেন না, এই যে কি বলে পত্রিকায় যে রিপোর্টটা এসছে, এই রিপোর্টের ভিত্তিতেই বিএনপি বুঝতে পেরেছে যে টাকাটা কিভাবে, এবং সময়গুলো দেখেন, এই সময়গুলো হচ্ছে কি 2012 সন থেকে, তখন তো বিএনপি ক্ষমতায় নাই। 2012 থেকে প্রকাশ করা শুরু হয়েছে। আগে কিন্তু আগে তো প্রকাশ হতো না। অ্যাকচুয়ালি সুইস ব্যাংকের টাকার ব্যাপারে প্রকাশনার কিন্তু আগে কতগুলো বাধ্যবাধকতা ছিল। সাবসিকুয়েন্টলি একটা আইন করা হয়েছিল, সেই আইনে যদি কোনো কেউ তথ্য চাইলে সেখানে আপনার এই টাকার তথ্যটা দিত। এখন এখানে যেটি আসছে স্পেসিফিক্যালি বাংলাদেশ থেকে কোন বছরে কত টাকা গিয়েছে, এগুলো কিন্তু আপনার একটা তথ্য কিন্তু বিভিন্ন আপনার সংস্থার থেকে এসছে। এখন যে কথাটি রাজ্জাক সাহেব বললেন, আমিও ওনার সাথে একমত যে দেখেন, এই জনগণের টাকাটা কিন্তু এই জনগণের টাকা, এবং টাকাটা বিদেশ থেকে আসে, আবার সেই টাকাটা পাচার হয়ে যায়। এখানে আপনার মনে আছে যে আমি জানি না আপনি ইয়ে করতে পারছেন কিনা, যে এই টাকা যাতে পাচার না হয় এই জন্য সবসময় আমাদের দেশে যারা সরকার এবং বিভিন্ন দেশেই সরকারেরা কিন্তু বাজেটগুলো করে আপনার উন্নয়নমুখী বাজেট, মানে প্রোডাক্টিভিটির বাজেট, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের ডেভেলপমেন্টের বাজেট। আপনার মনে আছে যে আমাদের একটা আইন হয়েছিল, সেই আইনটা আমি জানি না এখন আছে কিনা, বোর্ড অফ ইনভেস্টমেন্ট অ্যাক্ট, এবং একটা সেক্টরের মাধ্যমে আপনি একটা দেশের ডেভেলপমেন্ট হবে, এবং সেখানে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টগুলো বাজেটগুলো হবে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের উপর ভিত্তি করে। দেশের মানুষ বাইরের থেকে টাকা আসবে, সেটা ইনভেস্টমেন্টে ব্যয় করবে আর কি। আর এই বছরের অবস্থাটাই দেখেন না কেন, এই বছরের বাজেট হয়েছে ব্যবসা বান্ধব বাজেট। ব্যবসায়ীরাই বলছে রাজনীতি আর ব্যবসাকে এক করে ফেলেছেন। আপনি সেদিনই দেখবেন স্টেটমেন্ট দিয়েছে। এখন আমি একটা কথা বলি, গ্রামীণ অর্থনীতির কথা আমরা বলি, রাজ্জাক সাহেব এখানে আছেন, ওনারা ক্ষমতায় আছেন, কিন্তু আসলে গ্রামীণ অর্থনীতির কিভাবে বিল্ড আপ হবে এটা কিন্তু আমাদের কোনো সরকারই আপনার চিন্তা করেন না। বিশেষ করে এই সরকার এই যে কতগুলো বাজেট করেছে, সেই বাজেটগুলো কিন্তু কখনো গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নের বাজেটের কিন্তু হয়নি। আমি অতি সম্প্রতি একটা ঘটনা বলি, আমি আমার এলাকার থেকে এসেছি, আপনার সেখান থেকে আমি গিয়েছিলাম পটুয়াখালী একটা অঞ্চলে, সেখানে আমি দেখেছি যে এক মহিলা আপনার সে প্রোডাক্টিভ সেক্টর তৈরি করেছেন, এবং সেই প্রোডাক্টিভ সেক্টরটা হচ্ছে তিনি নিজের ওয়েতে আপনি একটা ওই যে কি বলে নারকেল তেল ইন্ডাস্ট্রি নিজের থেকে করেছেন। সেখানে সরকারের কোনো আপনার কোনো সাহায্য সহযোগিতা নাই। অনেক কষ্ট করে ভদ্রমহিলা বলেছেন যে এইটা করতে গিয়ে তাকে
র্যাব দ্বারা হেনস্থ হয়েছে, বিভিন্ন প্রশাসনের থেকে বাধাগ্রস্ত হতে হয়েছে, প্রোডাক্টিভ লাইসেন্স নিতে তাকে অনেক বাধার সৃষ্টি হয়েছে। এই যে আপনার গ্রামীণ অর্থনীতি ডেভেলপ করতে গেলে আপনাদের এই দাবির পক্ষে কোনো যুক্তি আছে কিনা যে এটি সরকারের যারা ক্ষমতাসীন আছেন তাদের মাধ্যমে সেই টাকাটি বিদেশে পাচার করা হচ্ছে? খালেদ, এটা তো স্বীকৃত যে আপনি একটি যদি সরকারের এবং অর্থাৎ পাওয়ারফুল লোকের যদি ইন্ধন না থাকে, আপনি দেখবেন যে একজন সরকারি দলের লোক আপনি চলে যাবেন ওই গ্রিন চ্যানেল দিয়ে, কেউ জিজ্ঞাসা করবে না। কিন্তু আমার মতো একটা লোক বা আরো বা সমাজের অন্য শ্রেণীর একটা লোক গেলে তাকে দরজায় বাধাগ্রস্ত করা হয়। তো সুতরাং টাকাটা তো পাচার, তো টাকাটা ফিজিক্যালিও পাচার করা সম্ভব হচ্ছে একমাত্র ক্ষমতায় থাকলেই। ক্ষমতাধর ব্যক্তিরা ছাড়া এই টাকা বাইরে যাওয়ার কোনো স্কোপ আমি দেখি না। আপনি যদি আমার অনুমতি দেন ডক্টর রাজ্জাক, ক্ষমতায় না থাকলে এই দেশে কোন রকম কোন দুর্নীতি, পাচার এবং অন্যায় করা আসলে দুষ্কর, আপনি এই বক্তব্যের সাথে একমত কিনা যে ক্ষমতায় যদি না থাকে কেউ তাহলে এগুলি আসলে করা সম্ভব না? আমাদের দর্শকরাও তাই এই কথাই বলছেন যে ক্ষমতায় না থাকা ছাড়া এটি আসলে করা সম্ভব না। আপনারা আপনি সংসদীয় কমিটির কথা বলছেন, সংসদীয় কমিটিতেও নিশ্চয়ই বিষয়টি আসলে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং আমি বললাম যে বাংলাদেশ ব্যাংক এবং এনবিআর দুই জায়গায় তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা এর উপরে কাজও করছে। যেমন আপনার এই যে পানামা লিস্ট, সেখানেও তো টাকা গেছে, পানামা পেপারস সেখানেও নাম এসছে আমাদের অনেকের, সেগুলো আমরা তুলে ধরেছি। কাজেই সরকার, আমরা তো পার্ট অফ দ্য গভর্নমেন্ট, ফাইন্যান্স কমিটির আমি চেয়ারম্যান হিসাবে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসাবে এবং অর্থমন্ত্রী ছিল তিনিও, কিন্তু আমাদের প্রস্তাব এবং আমাদের এই সিদ্ধান্তের পক্ষে, আমাদের সুপারিশের পক্ষে তিনিও মতামত দিয়েছেন যে কঠোরভাবে এটা করা দরকার। কিন্তু হুন্ডির ব্যবসা আছে, আপনি কানাডাতে $5 লাখ পাঠাতে চান কালকে, এরা কিছু লোকজন আছে তারা যে সোনার ব্যবসা, এই যে স্মাগলিং হয়, নানান এটা বিরাট সিন্ডিকেট কাজ করে। যেমন ইন্ডিয়াতে টাকা পাঠাচ্ছে না, হুন্ডি করে করে টাকা পাঠাচ্ছে। ইন্ডিয়াতে যেরকম টাকা পাঠানো সম্ভব, কানাডা, সব জায়গায় আছে। কাজে ক্ষমতায় থাকতেই হবে। আমি বলছি ক্ষমতা যারা আছে তারাও এর সাথে জড়িত, কিন্তু তাদেরকে ধরতে হবে। আমি আপনার সাথে অস্বীকার করছি না, কিন্তু ক্ষমতায় না থাকলে যে হবে না। যখন বিএনপি ছিল তখন এরকম টাকা হুন্ডি করে বিদেশে পাচার হয়েছে, কানাডাতে মানুষ বাড়ি করেছে, মালয়েশিয়াতে গিয়ে হোটেল করেছে। দেখেন, এ দেশের একজন প্রাইম মিনিস্টারের সন্তান আল্লাহ কোকো মারা গিয়েছে, আল্লাহ তাকে বেহেশতে নসিব করুক, আমি তার জন্য দোয়া করি। সিঙ্গাপুরে $33 লক্ষ শহর সে ধরলো, এবং আমরা ধরি নাই। FBI আপনার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা তারা এটা ধরলো এবং সেখানে কোর্ট থেকে প্রমাণ হয়ে আসলো। হয়ে আসার পরে সেই টাকা বাংলাদেশ সরকার ফেরত নিয়ে এসেছে। তখনও কিন্তু একটা সরকারি ছিল এবং সরকারের প্রধানের কাজে। আমি বলছি যারা ক্ষমতায় আছে তারাও আবার ব্যবসায়ী। একটা আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, কয়েকটা ব্যাংক, আরব বাংলাদেশ ব্যাংক, বিদেশে ইনভেস্টমেন্টের জন্য তারা টাকা দিয়েছে। তারা বিদেশে কোনো ইনভেস্টমেন্ট করে নাই। আরব বাংলাদেশ ব্যাংক, আরো কয়েকটা ব্যাংক, কিছু ব্যবসায়ীকে তারা টাকা দিয়েছে। আপনার কাছে মনে হয় না যে আমি শেষ করি, তো সেই তাদেরকেও আমরা ধরে তাদেরকে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য ব্যাংকের উপরে প্রচন্ড প্রেসার ক্রিয়েট করেছি। কিন্তু ডক্টর রাজ্জাক, আপনি ফিনান্স কমিটির চেয়ারম্যান, আমরা একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর ফিরে এসে অ্যাডভোকেট জয়নুল আবেদিনও নিশ্চয়ই বলবেন। কিন্তু আমি একটা কথা বলে রাখতে চাই যে আপনার কাছে কি মনে হয় না যে ব্যাংক এবং আর্থিক খাতে আমরা যত প্রশ্নের সম্মুখীন এবার দেখেছি, যে আপনি বেসিক ব্যাংকের কথা বলতে পারি, সোনালী ব্যাংকের কথা বলতে পারি, জনতা ব্যাংকের কথা বলতে পারি, যতগুলি লোন রিশিডিউল হয়েছে সেগুলি কেলেঙ্কারির কথা আরো আমরা শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরি এবং অ্যাডভোকেট জয়নুল আবেদিনও নিশ্চয়ই প্রশ্ন করবেন। ফিরে এলাম আজকে বাংলাদেশে অ্যাডভোকেট জয়নুল আবেদিন। ডক্টর রাজ্জাককে কিছু প্রশ্ন করার ছিল। না, আমি একটা প্রশ্ন করতে চাই যে রাজ্জাক সাহেবরা এত করিতকর্মা যে ইসের কি বলে কোকো সাহেবের সিঙ্গাপুর থেকে টাকা নিয়ে আসছেন, কিন্তু এই যে বছরের পর বছর ওই যে স্ট্র্যাটেজি দেখাচ্ছে যে সুইস ব্যাংকে টাকা ওনাদের সময় জমা হচ্ছে, ওনারা জানেন খুব ভালো যে এই কারা এই টাকাটা নিয়েছে, কিন্তু সেই টাকাটা আনার ওনাদের কোনো ক্ষমতা আমরা দেখি না। হলমার্ক লুট হয়ে গেল, বেসিক ব্যাংক লুট হয়ে গেল, সোনালী ব্যাংক লুট হয়ে গেল, টাকা চলে যাচ্ছে,
কিন্তু ওনাদের কোনো টুটা শব্দ আমরা পাচ্ছি না। সেখানে ওনাদের অর্থমন্ত্রী বলেন যে এই কয়টা টাকা, আর কি টাকা, এটা তো কোনো টাকাই না। এখন মূল কথাটা হচ্ছে যে একটি দেশের টাকা পাচার করতে হলে পরে সরকারি দলের এবং প্রভাবশালী ব্যক্তিরা যদি তাদের সাথে সম্পৃক্ত না থাকে এবং ফুলে ফুপে না ওঠে, তাহলে পরে সে টাকা যেতে পারে না। মূল বিষয়টি হচ্ছে এখানে যে আজকে এমন একটা অবস্থার মধ্যে দেশ চলে গেছে যে সংসদ সদস্যের একটি ভাঙা গাড়ি ছিল না, তাকে আজকে 5 কোটি 4 কোটি টাকার BMW বা হেলিকপ্টারের মতো তার অবস্থা হয়ে গেছে। এগুলো কি সরকার জানে না? তার অর্থই হচ্ছে সরকার এই দেশের মানুষকে কতটা ভালোবাসে তার চাইতে ভালোবাসে ওনারা এই ফুলে ভাবের লোকের দ্বারাই ওনারা ক্ষমতাকে আঁকড়ে থাকতে চায়। এই টাকা নিয়েই ওনারা চায় যে এই টাকা যাদের আছে তাদের মাধ্যমে তারা ক্ষমতায় টিকে থাকবেন। এবং যে কথাটি উনি প্রথমে বললেন যে এখানে আমলারা আছে ইত্যাদি ইত্যাদি, আরে আমলারা যদি থাকে ধরেন না কেন? আপনারা তো চান যে কে আটকে রেখেছে। আমি একটু অন্য প্রসঙ্গে যেতে হবে, সেজন্য অ্যাডভোকেট জেনারেল আপনাদের সাথে একটু যুক্ত করতে চাই। ডক্টর রাজ্জাক, আপনি নিশ্চয়ই জানেন যে প্রতিবেশী দেশ ভারত সুইস ব্যাংক যাতে তথ্য দেয় যে কারা কারা আসলে এই তথ্য পাচার করছে, 2019 সালে এই তথ্য পাওয়ার জন্য 2019 সাল থেকে একটি চুক্তি করেছে। বাংলাদেশকে এরকম চুক্তি করতে আমরা শুনি নাই। আমরা বেসিক ব্যাংকের কথা বলছিলাম, হলমার্কের কথা বলছিলাম, সোনালী ব্যাংকের কথা বলছিলাম, আর্থিক খাতে অন্য কেলেঙ্কারের কথা বলছিলাম। এই সরকারের এই বেসিক ব্যাংকের যে টাকা হয়েছে সংসদে আলোচনা হয়েছে, সংসদে আলোচনা হয়েছে বিভিন্ন সময়। আমাদের অনেক পার্লামেন্ট মেম্বাররা এটা ইয়েতে তুলেছেন। অনেকে জেলে আছে, অনেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা হয়েছে। আমাদের একটি অভিযোগ ছিল যে যে চেয়ারম্যান ছিলেন সোনালী ব্যাংকের বোর্ড অফ ডাইরেক্টরস, তাকে কেন অ্যারেস্ট করা হয়নি? তার বিরুদ্ধে সুনির্দিষ্ট, অবশ্যই সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এবং আমি জানি বিপুল পরিমাণ অর্থ এখনো যারা নিয়েছে তাদের সঠিক কোল্যাটারাল নাই বা তাদের কোনো নাই, এবং এই টাকা উদ্ধার করা আদৌ যাবে কিনা। তবে বেসিক ব্যাংক আপ্রাণ চেষ্টা করছে সেই যে পার্টি টাকা নিয়েছে তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং আসার জন্য, যে পর্যায়ক্রমে টাকাগুলো তুলে আনা যায় কিনা। আমি মনে করি সরকারের এখানে আরো দায়িত্ব রয়েছে, আরো কঠোর হস্তে, আরো সুদৃঢ়ভাবে যারা এই দুর্নীতির সাথে জড়িত তাদেরকে। একটা বিষয় উনি বলেছেন যে এই সরকার গ্রামীণ মানুষের জন্য কিছু করছে না। আমি একটা কথা ওনাকে বলতে চাই যে গ্রামীণ অর্থনীতি বাংলাদেশে ইতিহাসে একদম, যদি আপনি 1000 বছর ইতিহাস ধরেন, আমি সবসময় বলি বাংলাদেশ গ্রামীণ বাংলাদেশ, বাংলাদেশ পল্লী বাংলাদেশ। এখনো বাংলাদেশের 60% মানুষ গ্রামে বাস করে। কৃষিতে এখনো বাংলাদেশের জিডিপির 15-16% আসে। এটি যে কমে আসছে, কমে এসে গ্রামীণ এরপরেও গ্রামের অর্থনীতি কত পার্সেন্ট ডেভেলপ করেছে। শুধু কৃষিভিত্তিক ইন্ডাস্ট্রি না, আপনারা বলছেন কিন্তু গ্রামকে আপনারা অনেক গুরুত্ব দিচ্ছেন, কিন্তু আমি এই ছুটিতে গ্রামে গিয়েছিলাম, গ্রামে বিদ্যুৎ থাকে না, গ্রামের অন্যান্য অসংখ্য অসুবিধা গ্রামের রয়েছে যেটি আগেও এতটা দেখি নাই। আমি 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 না, গ্রামের মানুষের অনেক টাকা হয়েছে, সেটা ঠিক আছে, বিদেশি দেশে কষ্ট করে টাকা হয়েছে, কিন্তু গ্রামের তো কোনো সুবিধা তো হয় নাই। কি বলছেন আপনি? আমি 2 ঘন্টা, আমি বলছি 2 ঘন্টা বিদ্যুৎ ছিল, 2 ঘন্টা বিদ্যুৎ ছিল না, এরকম 24 ঘন্টা গিয়েছে। সেটা হতে পারে, আপনি যখন নিজে বলছেন আমি অবিশ্বাস করছি না। কিন্তু যেমন আমার নিজের উপজেলায় এই জুন মাসের মধ্যে সকল বাড়িতে বিদ্যুতের কানেকশন হয়েছে। হয়তো বিদ্যুৎ কোনো কারণে সাপ্লাইয়ের সমস্যা ছিল, গ্রামের উন্নতি হয় নাই। আমাদের গ্রাম এলাকায় প্রায় রাস্তাঘাট পাকা হয়ে গেছে। সব জায়গায় তো রাজ্জাক সাহেবের মতো মন্ত্রী না, আমি তো মন্ত্রী না, কোনো ব্রিজ করার বাকি না। একটা উদাহরণ আমি দিই, গ্রামীণ অর্থনীতি যেমন একটি বাড়ি একটি খামার, এটি মাননীয় প্রধানমন্ত্রীর একটি কর্মসূচি। গ্রামের সাধারণ মানুষেরও যে মেধা আছে, সৃজনশীলতা আছে, সেটাকে উৎসাহিত করার জন্য একটা গ্রামীণ পল্লী ব্যাংক করা হয়েছে। একজন মানুষ যদি 500 টাকা রাখে, সরকার তাকে 500 টাকা দেয়, এবং সেই ব্যাংক থেকে সে লোন নিয়ে সে একটা নতুন যদি ব্যবসা করতে চায়, সে ব্যবসা করতে পারবে। যেমন আমি আমার এলাকায় 800 চাষিকে 1,25,000 করে টাকা দিয়েছি 4 বছর আগে। আমার না, মানে কোঅপারেটিভ থেকে, সমবায় ডিপার্টমেন্ট থেকে 1 লক্ষ টাকা দেয়। তারা গাভী কিনবে, 25,000 টাকা দিয়ে সে গাভীকে খাওয়াবে। যেদিন প্রথম দুধ দিবে সেদিন থেকে সে টাকাটা ব্যাংকে রিটার্ন দিতে হবে, এই কোঅপারেটিভকে, সমবায়কে লোন শোধ করতে হবে। 4 বছর, গত জানুয়ারি মাসে আমি মিলভিটার চেয়ারম্যানকে নিয়ে গেছিলাম। 800 চাষি ছিল,
800 চাষির মধ্যে অনেকেই বলেছে যে আমরা কেউ কেউ বলেছে যে আমরা এই 4 বছরে 15-16 লক্ষ টাকার মালিক হয়েছি। 3 জন চাষি শুধু বলছে তারা ফেল করেছে। না, কাজেই গ্রামীণ, আমি বলি মাননীয় প্রধানমন্ত্রী, মানুষের উন্নতি, আমি বলছি শুনুন, 200 কোটি টাকা আমরা বিভিন্ন ব্যাংকে দিয়েছি গাভী কেনার জন্য, মাত্র 4% ইন্টারেস্টে। এটাও একটা স্পেশাল প্রোগ্রাম গ্রামীণ উন্নয়নের জন্য। এই যে রাস্তাঘাট, আজকাল যে গ্রামে আপনার ধান কাটার মানুষ পাওয়া যায় না, 600-700 টাকা করে। না, সেটি ঠিক আছে, হ্যাঁ, সেটা কিভাবে হলো? তার মানে কি? তার মানে উই হ্যাভ মোবিলাইজড রিসোর্সেস। গ্রামীণ এই ধানমন্ডি গুলশান বনানী থেকে টাকাটাকে আগে কনসালটেন্সি করে ওই মধু উৎসবরা 1.5 কোটি টাকা, 1.5 বিঘা, সেটি বোধহয় আমরা যদি ধরি আরো অনেক আগে থেকে অনেক মানুষের অবদান, অনেক সময়ের অবদান। আর একটা 2008 সালে আওয়ামী লীগ আসার পর থেকে। আর একটি বলি, আমার গ্রাম হলো, এখন আমার গ্রামে গিয়ে আমি থাকি, আমি উপজেলা শহরে থাকি না, 10 কিলোমিটার। আমি যে প্রি প্রাইমারি স্কুলে পড়তাম, সেই প্রাইমারি স্কুলে ছাত্র পাওয়া যায় না। গ্রামের বাজারে 2টা কিন্ডারগার্টেন চলে এবং বাচ্চাদের টিউশন ফি হলো 300-400 টাকা। প্রথম একটা ছিল, সেখানে 700 ছাত্র, আরেকজন আরেকটা করেছে হাই স্কুলের পাশে। এখন তারা আবার হাই স্কুলও শুরু করেছে একদম পাশাপাশি এক হাই স্কুলের সাথে। হাই স্কুলের চেয়ে কিন্ডারগার্টেনের ইয়েরা পড়ে। কাজে গ্রামীণ পরিবর্তন হয় নাই। গ্রামের যে কি পরিবর্তন হয়েছে, গ্রামের পরিবর্তন হয়েছে, কিন্তু আমরা আবার যেহেতু ঢাকার কাছাকাছি লোক, আমরা আমাদের গ্রামের বাড়িতে বিদ্যুৎ আছে 1974 সাল থেকে, সুতরাং সেই বিদ্যুতের জন্য কিন্তু 2 ঘন্টা পর পর বিদ্যুৎ থাকে না। এটা আপনি যখন বলছেন কোনো হয়তো কারণে কোনো সমস্যা হয়েছে, জানি না কোনো কারণ রয়েছে, কিন্তু আমি যে 36 ঘন্টা মতো ছিলাম, তার মধ্যে এই 2 ঘন্টা বিদ্যুৎ, 2 ঘন্টা বিদ্যুৎ নাই, 2 ঘন্টা বিদ্যুৎ, 2 ঘন্টা বিদ্যুৎ নাই। এটি মানে আমাকে আমার এলাকায় শুনবেন আধা ঘন্টা আছে, 1 ঘন্টা নাই, আধা ঘন্টা আছে, 1 ঘন্টা নাই। আমার এলাকা, আমার সঠিক মানে, এবং যে কারণে আমি রাতের বেলা থাকতে পারলাম। আচ্ছা, যাই হোক, আমরা একটু নির্বাচনকালীন সহায়ক সরকারের প্রশ্নে আসি। আমরা আশা করব যে ব্যাংক এবং আর্থিক খাতের যে দুর্নীতির যে প্রসঙ্গ আসছে, সেটি নিয়ে ডক্টর রাজ্জাক যা বলেছেন তা যথেষ্ট হবে। যদি অ্যাডভোকেট জনাব উদ্দিন আর কিছু বলতে চান তো বলেন। আমার সিম্পল কথাটা হচ্ছে, তবে আমি বলি যে আমাদের বছরে যে দুর্নীতি হয়েছে, গ্রামীণ অর্থনীতির উন্নয়নের জন্য যে দুর্নীতিকে ছাড়িয়ে গিয়েছে। এবং এখন আরেকটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে এই নির্বাচন ঘনিয়ে আসছে না, এখন কিন্তু টাকা পাচারের সংখ্যা কিন্তু বেড়েছে এবং আগামী বছরে আরো বাড়বে। এটার কারণটাই হচ্ছে, এইটা তো সহজভাবেই বুঝতে পারেন যে সরকারি দলের লোকেরা টাকা সব বাইরে পাচার করে দিচ্ছেন। কিন্তু অ্যাডভোকেট জনাব উদ্দিন, আপনার কাছে কি কোনো তথ্য আছে? সেটি আমি আবারও জানতে চাইছিলাম যে কানাডায় আমরা তথ্যটা ওখানেই বলেছে, কানাডায় আমরা যে বেগম পল্লী বলি বা মালয়েশিয়া যে সেকেন্ড হোম যারা করছেন, তারা সবাই আওয়ামী লীগের লোক কিনা? কোথায়? কানাডায় আমরা যে সেকেন্ড হোম করছি। বা আমি যদি প্রশ্নটিকে আরো অন্যভাবে ইলাবোরেট করি, আমাদের যেসব নেতা নেত্রী দেশের বাইরে থাকছেন, তাদের কাছেই বা টাকাটা কিভাবে পৌঁছাচ্ছে? এটা তো আমি বলতে পারবো না, আমি কোনোভাবেই এই টাকার পাঠানোর সাথে বা আমি এই সাথে সম্পৃক্ত না। আমি যেটা স্ট্র্যাটেজি এখন আপনার এখানে যেটা দেখছি, নির্বাচন যত ঘনিয়ে আসতেছে টাকা তত বাইরে যাচ্ছে। তা এই টাকাটা কাদের? এখন কি বিরোধী দলের লোকেদের হাতে কোনো টাকা আছে? আরে ভাই, সভা করার জন্য কেউ টাকা দিতে পারতেছে না ভাই, বেল করার জন্য কেউ টাকা দিতে পারতেছে না, আইনজীবীদের বিনা পয়সায় এখন এই যে ওয়ার্কারদের বেল করাতে হচ্ছে। কাজেই আমরা যে এই সামনে নির্বাচন আগে, তারপর আগামীতে ক্ষমতায় আসতে পারবে না, টাকা ঢুকা যা আছে পাচার করে নির্বাচন হবে, ওখানে গিয়ে আমরা নির্বাচন হবে, সেই নির্বাচনে যে বিএনপি অংশগ্রহণ করবে, সেই অংশগ্রহণের জন্য যে বিপুল টাকার প্রয়োজন হবে, সেটা কি মানে সেটা কোত্থেকে আসবে? বিএনপির তো সেই টাকা নাই, সেই জন্য তো বিএনপি জনগণের উপরে একমাত্র ভরসার মধ্যে আছে। জনগণের ভোট যদি আসে তাহলে টাকা পাঠাবার তো টাকা তো নিজেদের কাছে রাখারই প্রশ্ন আসে না, ব্যাংকেই তাদের টাকা নাই। আমি একটা কথা আপনাকে বলি, এই যে আমাদের দেশের সুশীল সমাজ, যারা আসলে সুশীল সমাজকে প্রতিনিধিত্ব করে, তাদের ভাবমূর্তি জাতির কাছে অনেক ভালো। তারা স্ব পেশার ক্ষেত্রে সবাই খুবই সুনাম অর্জন করেছে বা সফল হয়েছে। এরা যে সবসময় বলে রাজনীতিবিদরা টাকা কোথায় পায়। মহাত্মা গান্ধী, তারও টাকার দরকার ছিল। তাদের ক্ষেত্রে এই দেশের শিল্পপতিরা, ব্যবসায়ীরা মহাত্মা গান্ধীকে টাকা দিয়েছে, কোনো সন্দেহ নাই। আমাকে লিফলেট করতে হয়, আমাকে পোস্টার করতে হয়, আমাকে বই ছাপাইতে হয়, তার জন্য টাকা লাগে। সে টাকা কোথায় আসবে? বিল ক্লিনটনেরও টাকার দরকার, সে ফান্ড, শুধু ডোনাল্ড ট্রাম্প ছাড়া বাকি সবারই টাকা দরকার, সবারই টাকার দরকার। এবং টাকা তোলার জন্য
টাকা এটা মনিটর করার জন্য তারা এখন এটাকে ইনস্টিটিউশনালাইজ করেছে। রাইট। দেখেন কোল মারা গেল, জার্মানির চ্যান্সেলর, রাইট, হেলমুট কোল। হ্যাঁ, বিল ক্লিন্টন গেছে, সেখানকার অ্যাঞ্জেলা মার্কেল সে নিজে গেছে, তার যে হলো, সে তার কিন্তু দুর্নীতির দায়ে পলিটিশিয়ান হিসাবে 16 বছর ক্ষমতায় ছিল, দুর্নীতির দায়ে তার কিন্তু জেল হয়েছে। কাজেই রাজনীতিবিদদের কিন্তু টাকা লাগে। আপনি যে প্রশ্নটা করছেন, রাজনীতিবিদরা, রাজনীতিতে টাকা লাগে, কিন্তু আমাদের টাকা এই রাজনীতির নামে আমরা দুর্নীতি করে টাকা অপচয় করি, টাকা বিদেশে পাচার করি, ভোগ বিলাস করি, সেটা গ্রহণযোগ্য না। কিন্তু বঙ্গবন্ধুরও টাকা লাগছে, বঙ্গবন্ধুকে টাকা দিয়েছে, কিন্তু আমাদের সুশীল সমাজ যেভাবে রাজনীতিবিদদেরকে চিহ্নিত করে সেটা কিন্তু ঠিক না। আমি কোনোভাবে এইভাবে চিহ্নিত করতে চাই না আসলে, তাহলে আমার এটা ভুল, আমি একটা বিরতি নিতে চাই। আমি মনে করি রাজনীতিবিদরাই বাংলাদেশের মানুষের জন্য করেন, রাজনীতিবিদরাই বাংলাদেশের মানুষের জন্য অনেক এগিয়ে আসেন, তবে তাদের বিভিন্ন রকম দায়িত্ব নিতে হবে, এটাও নিশ্চিত। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম। আজকের বাংলাদেশে নির্বাচনকালীন সহায়ক সরকার নিয়ে অনেক রকম প্রশ্ন আসছে। একটি কথা আসছে এরকম যে নির্বাচনকালীন সহায়ক সরকারের একটি রূপরেখা বেগম জিয়া অল্প সময়ের মধ্যেই আসলে দিবেন, যে কি ধরনের নির্বাচনকালীন সহায়ক সরকার চান। আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারকদের একজন হিসেবে ডক্টর রাজ্জাক, আপনাকে জানতে চাইছি যে এই ব্যাপারে আপনারা আসলে কতটা প্রস্তুত বা কতটা খোলা আছেন, খোলা মনে? না, বিএনপি একটা বড় রাজনৈতিক দল, দীর্ঘদিন ক্ষমতায় ছিল এবং এখনো তারা অনেক বড় রাজনৈতিক দল। রাজনীতিতে তাদের জাতীয় রাজনীতিতে গুরুত্ব অনেক বেশি। কিন্তু সহায়ক সরকার বলতে কি বোঝাচ্ছেন, এটা একটা নতুন টার্মিনোলজি। এটা কি বোঝাচ্ছেন এটা আমাদের কাছে এখনো স্পষ্ট না। তবে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে আমাদের যে সংবিধান আছে, সেই সংবিধানের নির্বাচন কিভাবে হবে, নির্বাচন কারা পরিচালনা করবে, সেটি কিন্তু আপনার আমাদের আর্টিকেল 1(8) থেকে 126 পর্যন্ত সুস্পষ্টভাবে লেখা আছে যে নির্বাচনকালীন সময়ে এই নির্বাচন পরিচালনা করার দায়িত্ব সম্পূর্ণ তারা স্বাধীন, তারা শুধু সংবিধানের কাছে এবং এই নির্বাচন পরিচালনা করার জন্য যে আইন আর পিও গণপ্রতিনিধি অধ্যাদেশ, এই দুইটার ভিত্তিতে তারা নির্বাচনটা পরিচালনা করবে। সেখানে সুস্পষ্ট করে বলা আছে। সহায়ক সরকার এমন 126 উনি আরো ভালো আইনজীবী মানুষ, 126 বলা আছে যে অল দ্য এক্সিকিউটিভ ইট ইজ দেয়ার ডিউটি, কর্তব্য টু ফাংশন, রাইট। কিন্তু ডক্টর রাজ্জাক, রাষ্ট্রের প্রধান ফ্রি ফেয়ার ইলেকশন, কিন্তু রাষ্ট্রের প্রধান নির্বাহী যদি একটি দলের সমর্থক হন, বাংলাদেশের সংস্কৃতিতে কারো পক্ষে আসলে খুব নিরপেক্ষ আচরণ করা খুব সম্ভব কিনা? ওনার কাজ হলো রুটিন কাজ করা, উনি দৈনন্দিন কাজ করবেন। নির্বাচন কমিশন ইচ্ছা করলে যে কোনো ডেপুটি কমিশনার, জেলা প্রশাসককে তিনি ট্রান্সফার করাইতে পারবেন, তাকে সাসপেন্ড করতে পারবেন, তার বিরুদ্ধে যে কোনো অ্যাকশন, যে কোনো পুলিশ অফিসারকে তিনি ইয়ে থেকে সরাইতে পারবেন, সবকিছুই করতে পারবেন। আরেকটি কথাও আমি আপনাকে বলি, ওনারা তো গত 14 নির্বাচনে আসে নাই। আচ্ছা, ধরলাম রমনার ওসি কিংবা ধরেন তেজগাঁর ওসি, ও তো আওয়ামী লীগের জন্য জীবন দিবে। ও জানে যে যদি আওয়ামী লীগ ক্ষমতায় নিয়ে আসা হলে তো চাকরি থাকবে না, এরকম একটা কাজ করবে। কিন্তু ডোমারে, নীলফামারীর ডোমারে যে ওসি, ওর এমন কি দায়িত্বটা পড়ছে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য, কিংবা ওখানকার যে ইউনো তার কি এটা। আরেকটা বলি, আমরা শুনেছি যে মোটামুটি 700-র মতো যে থানা আছে, তার ওসি গুলি আপনারা বাছাই করেছেন যে তারা আপনাদের জন্য জীবন দিবেন। 400 মানে মডেল থানা, তারপরে সব মিলে যদি আমি ধরি যে 700-র মতো অফিসার যারা আছেন কমান্ডিং এ, তাদেরকে আপনারা বাছাই করেছেন। আচ্ছা, আরেকটা উদাহরণ আমি নিজে এগুলা চিন্তা করি, সেটা উনি আমার সাথে বা কেউ একমত নাও হতে পারে। একটা থানায় এখন ওসি আছে, আরেকজন তদন্ত অফিসার, দুইজন ওসি আছে, সমান ওসি তদন্ত, দুইজনের মধ্যে এরকম সম্পর্ক, সার্বক্ষণিক তদন্ত আসে আমাদের কাছে, স্যার আমাকে একটা ওসি বানিয়ে দেন। তার মধ্যে খুব দুঃখ আছে, নির্বাচনের সময় সেও কিন্তু 2-3টা ইউনিয়নের দায়িত্বে থাকবে, এবং আমার ধারণা যে কোন ক্রমেই সে এই ওসি হয়তো কিছুটা করতে পারে, সে ওসির কথা মতো কাজ করবে, মানে ওসি তদন্ত ওসির বিপক্ষে থাকবে। এটা অবশ্যই একটি, এটা অবশ্যই মানে এই কথাটিও আলোচনা আছে। আমি মনে করি যে সরকার
যেমন আমি 2008-এর ইলেকশনে আমি বলি, ইলেকশনের 3-4 দিন আগে আমি দেখলাম যে ঢাকা থেকে যে গার্মেন্টসের শ্রমিকরা এবং ঢাকায় যারা বাস করে ভোট দেওয়ার জন্য আমার এলাকার উপর দিয়ে জামালপুর ওদিকে যাচ্ছে, খালি এক স্লোগান নৌকা নৌকা। এই যে জনতার যে এটা আমার মনে হয় কোন সরকারের ক্ষমতায় থাকলেও এটাকে করা কঠিন। একটা সেন্টারে যদি মোটামুটি সমর্থক না থাকে, সেই সেন্টারে আপনি রিগিং করতে পারবেন না। একদম জনগণ এটাকে প্রতিরোধ করে। ডক্টর রাজ্জাক, আপনার কি মনে হয় না যে আপনারা একটু ভীত আছেন এখন? কারণ আপনাদের দলের সংসদ সদস্যরাই বলছেন যে 90% ঢাকায় বের হলে 90% লোককে দেখা যায় আওয়ামী লীগের বিপক্ষে কথা বলতে। সংসদ সদস্য বলেছেন, তিনি আরো একটু খারাপ ভাষা ইউজ করেছেন, আমি বিপক্ষে বলেছেন বলে বললাম। আপনার কি মনে হয়? আমি জানি না আমার কোন সংসদ সদস্য, আমার কোন সম্মানিত কলিগ এই কথা বলেছে, কিন্তু আমি তো দেখি যে ঢাকা শহরে মিনিটে মিনিটে বিদ্যুৎ যেত, সেখানে সার্বক্ষণিক আমার অ্যাপার্টমেন্টে বিদ্যুৎ থাকে, আমি প্রাইভেট ইয়েতে থাকি, সরকারি বাড়িতে থাকি না, পানি আছে, রাস্তাঘাটের অনেক উন্নয়ন হয়েছে এবং সার্বিকভাবে দেশেরই। আপনি মনে করছেন যে উন্নয়নের ছোঁয়া, মানুষ সুশাসনও চায়। আমরা ক্ষমতায় থাকলে জনপ্রিয়তা, আমার তো দরকার 151টা সিট সরকার গঠন করার জন্য, আমার তো 263টা দরকার নাই, 2/3 দরকার নাই। কাজেই আমি মনে করি যে আমরা মোটেই ভীত না। আমি মনে করি যে আমরা যে উন্নয়ন করেছি এবং যেভাবে মানুষের পাশে ছিলাম এবং জননেত্রী শেখ হাসিনা যে আন্তরিকতা দিয়ে, বারবার আমি বলছি এই গ্রামীণ অর্থনীতিতে মাননীয় প্রধানমন্ত্রী অবদান রাখছে। ওনার অনেক কিছুর জন্য উনি সমালোচিত হবেন, ইতিহাসেও সমালোচিত হবেন, নিরপেক্ষ ব্যক্তিরাও সমালোচনা করবেন, ওনার অনেক ভুল ভ্রান্তি আছে, কিন্তু গ্রামীণ অর্থনীতির উন্নয়নের জন্য, গ্রামীণ অর্থনীতিকে বেগবান গতিময় করার জন্য উনি যেটি করেছেন, এর জন্য উনি অবশ্যই প্রশংসিত হবেন। অ্যাডভোকেট জয়নাল আবেদীনের কাছে আমরা একটু বিস্তারিত শুনতে চাইবো যে নির্বাচনকালীন, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, আমরা একটা বিরতি নিয়ে আসি, কারণ আমরা একটু বিস্তারিত শুনতে চাইবো যে নির্বাচনকালীন সহায়ক সরকারটা কেন আপনাদের কাছে এত জরুরি মনে হচ্ছে, যেখানে ডক্টর রাজ্জাক বলছেন যে অনেকগুলি চেক এন্ড ব্যালেন্স আসলে আছে। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকে বাংলাদেশে। অ্যাডভোকেট জয়নাল আবেদীন, আমরা নির্বাচনকালীন সহায়ক সরকারে বিএনপির দাবি সম্পর্কে একটু শুনবো। বিএনপির দাবি অ্যাকচুয়ালি রাজ্জাক সাহেব তো ভালো মানুষ, তো অনেক জিনিস উনি কগনিজেন্সে নেন না। এই যে কয়দিন আগে ওনাদের পার্লামেন্টে বসে একজন সংসদ সদস্য কিন্তু ওপেনলি বলেছে যে দেশের 90% লোক কিন্তু এখন সরকার থেকে মুখ ফিরিয়ে ফেলেছে। আপনি কি শুনেছেন? সেটা আমি জানি না উনি শুনেছেন কিনা, এটা কিন্তু পার্লামেন্টে বসে বলেছেন। কাজেই উনি, এবং তারপরেও সতর্ক করেছেন, কিন্তু বলছে যে এখন সরকারকে সতর্ক হওয়া দরকার। যাই হোক, আপনি যে সহায়ক সরকারের কথা বলেছেন, আওয়ামী লীগ সবসময় একটা কথা বলেন যে সংবিধান মোতাবেক নির্বাচন হবে এবং এই প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন হবে, কিন্তু আমি নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন না, কিন্তু আপনারা বলেন যে আপনাদের কি আমাদের নেতারা কিছু বলে, তারা ভুল বলে। যাই হোক, এটা আপনি ভুলটা ধরায় দিয়েন। আসলে আওয়ামী লীগের নেতারা বলে যে প্রধানমন্ত্রী, আমি আমাদের 8 তারিখ আমরা বলছি 8 তারিখ আমার ওয়ার্কিং কমিটির মিটিং আছে, আমি এই পয়েন্টটা বলবো। এই জন্য আমরা বলেছি, আমাদের পার্টি চেয়ারম্যান বলেছে আপনারা বুঝতে পারবেন কি সহায়ক সরকারের রূপরেখা ঘোষণা করা হয়। এখন কথাটা হচ্ছে ওনারা এটা মনে করেন যে এই মানে সংবিধান ওইটা বলা আছেন। কাজেই আমি তো সংবিধানের কোথাও দেখি নাই যে এই প্রধানমন্ত্রী নির্বাচন পরিচালনা করবেন। এখন মূল বিষয়টি হচ্ছে সংবিধানে যে এই কথা বলা আছে যে ভোটের যে অধিকার, জনগণের যে অধিকার, সেটা সংবিধানে দেওয়া আছে এবং সেই অধিকার প্রয়োগের জন্য যে যে জিনিসগুলো করা দরকার সেই জিনিসটা ওনারা সংবিধান মোতাবেক করবেন কিনা সেইটা আর ওনারা বলেন না। আমরা সেই রূপরেখাটাই ইনশাআল্লাহ দেব এবং এই জন্য আমরা বলছি যে আপনারা সংবিধান বলেন, আমরা সংবিধানের আওতায় সহায়ক সরকার কিভাবে নির্বাচনকালীন সহায়ক সরকার আপনাদেরকে না, এটা তো আমাদের পার্টির একটা নীতি নির্ধারণী ফোরাম আছেন, এবং আমার পার্টি চেয়ারম্যান যে কথাটি বলেছেন, আপনারা দেখেছেন যে
আমাদের একটা সিস্টেম আছে এবং এইটা একটা গণতান্ত্রিক মানে রাজনীতির সংবিধানের দল। আলোকেই আপনারা সংবিধানের আলোকেই হবে। যদিও সংবিধানটাকে আপনারা এমন একটা কাজ করেছেন যে দেশে একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করে দিয়েছেন 2012 সালে এই খায়রুল হকের জাজমেন্টের দোহাই দিয়ে। জাজমেন্ট আসার আগেই, সাইন করার আগেই আপনারা সংবিধান না, তার আগে কিন্তু বেগম জিয়া, আমি বলি আপনাকে মনে করে দিই, 2011 সালে 10 মে বিচারপতি এম এম খায়রুল হক সে রায় দিয়েছেন। 2011 সালের 1 মে থেকে 5 মে বেগম জিয়া গাজীপুরের জনসভা থেকে শুরু করে অনেক ভাষণে বলেছেন বিচারপতি খায়রুল হকের অধীনে তিনি কোনো নির্বাচনে অংশ নেবেন না। হ্যাঁ, তাহলে তো সেই একই আবার 2007 এর পরিস্থিতি সৃষ্টি হলো। যাই হোক, সেইটা নেবেন না, কিন্তু ওনারা তো সংবিধান সংশোধন করে আপনার সংবিধানের যা করার তা তো ওনারা করে ফেলেছেন এবং সেই মোতাবেক ওই কারণে ওনারা মনে করেন যে ওই যে সংবিধানটা সংশোধন করেছে কাজে এই বাইবেলের বাইরে ওনারা যাবেন না। কিন্তু আসলে যে এখানেও অনেক কিছু আছে যে কথা আমি হয়তো আপনাকে এখন বলবো না। এটা আমাদের দেশনেত্রী, আমাদের পার্টি চেয়ারম্যান, 3 বারের প্রধানমন্ত্রী, তার অভিজ্ঞতার আলোকে তিনি এই ফর্মুলাটা দেবেন, সেটার জন্য ওনাদেরকে অপেক্ষা করতে হবে। তবে গ্রামগঞ্জে কিন্তু ওই যে যে জনগণ কিন্তু মুখ ফিরিয়ে ফেলেছেন। রাজ্জাক সাহেব যে কথা বলছেন যে গ্রামীণ অর্থনীতি ওনারা করে ফেলেছেন, গ্রামীণ উন্নয়ন এবং গ্রামীণের যে প্রোডাক্টিভিটি এবং সেই যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর যে ডেভেলপ করা দরকার, কৃষিভিত্তিক ইন্ডাস্ট্রি করা দরকার, যে কথা আমি বললাম যে এক মহিলা একটা ইন্ডাস্ট্রি করতে গিয়ে তার লোনও পাচ্ছেন না, তার বলছেন, অথচ রাজ্জাক সাহেব তো বললেন যে ওনারা কি কি করেছে, কিন্তু ওই লোকেরা পাবে না যারা প্রোডাক্ট পাবেন। কারা? যারা ওখান থেকে টাকা নিয়ে বিভিন্ন কায়দায় ব্যাংকের মাধ্যমে ওই সুইস ব্যাংকে পাচার করতে পারবেন। জনগণ আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কিন্তু আওয়ামী লীগ থেকে মুখ ফিরালেই কি বিএনপি কে পাওয়া যায়? কিসে? ধরেন আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে, এটা ইলেকশনের সময় বুঝবেন। ভোট যদি মানুষ দিতে পারে তাহলে বুঝতে পারবেন যে মুখ ফিরে কোন দিকে নেয়। বাংলাদেশে এখন সবচাইতে বড় রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আপনি এত অপারেশন করতেছেন, এত মামলা দিতেছেন, এত মকদ্দমা দিতেছেন, তারপরেও দেখেন কোন রকম করে যদি একটু সমাবেশ করতে দেন, লক্ষ লক্ষ লোকের সমাবেশ ঘটে। এটা এমনিতে না। কই, এই কথা তো ঠিক না। নারায়ণগঞ্জে আপনি একটা ফেয়ার ইলেকশনে তো আপনারা হারলেন। দ্যাট ইজ দি ডিফারেন্স। নারায়ণগঞ্জে ফেয়ার ইলেকশন হারলাম, আবার কুমিল্লাতে আমরা জিতেছি। সব জায়গায় যে আমাদেরকে জিততে হবে, হ্যাঁ 90। আপনার শোনেন, তারপরে আরো একটা বিষয় আছে। জি, আরেকটি বিষয় হচ্ছে আমরা যে 5টি সিটি কর্পোরেশনে জিতলাম, কয়টা লোক বুঝতে পেরেছে? আচ্ছা বলেন। এই মান্নান সাহেব বোধহয় এই 5 বছরের মাথায় এই সেই দিন মাত্র বসতে পারলেন। যাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ রয়েছে তাদেরকে আপনারা মনোনয়ন দেনই কেন? এটা ওরা তখন ফৌজদারি থাকে না। আপনি এই যে সাকুর ব্যাপারটাই দেখেন না কেন, ওনার বিরুদ্ধে বলে অনেক অভিযোগ যে নির্বাচন করলেন, নির্বাচনে থাকলেন, হলেন, কিছু বললেন না, যে নির্বাচিত হলেন তখন ওনাকে আওয়ামী লীগ সরকার একটি গণতন্ত্রের দলের ধারক বাহক হওয়া সত্ত্বেও আমরা স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে যা করতে দেখছি সেটি কি আসলে ঠিক? আমি জানি না ডক্টর রাজ্জাক কিভাবে ব্যাখ্যা করবেন। না, আমি একটা কথা বলি যেটা বারবার আসছে, নির্বাচনের মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে, তার জন্য তো আমরা বলছি যে আপনারা নির্বাচনে আসেন, কিন্তু ওনারা সন্ত্রাসের পথ বেছে নেয়, গাড়িতে আগুন দেওয়া, জীবন্ত মানুষকে হত্যা করা, দগ্ধ মানুষকে, একজনের বিহঙ্গ গাড়ি পরে নমিনেশন পেয়েছে, আপনারা দেখেছেন, আপনি নিয়ে নেন, পুলিশের মাথা থেতলিয়ে দেওয়া। কানাডার ফেডারেল কোর্টে একজন বিএনপির কর্মী রাজনৈতিক আশ্রয় চেয়েছিল। কানাডার ফেডারেল কোর্ট বলেছে বিএনপি একটা সন্ত্রাসী দল। আমি রাইটে পড়েছি, সেক্ষেত্রে আওয়ামী লীগকে সন্ত্রাসী দল বলা হয়েছে না, বলা হয়েছে এখানে আওয়ামী লীগকে বিবেচনা করা হচ্ছে না, সেজন্য আওয়ামী লীগের কথা আমরা বলছি না, কিন্তু বিএনপি সন্ত্রাসী দল। বিএনপি সন্ত্রাসী দল ছিল, বলা হয়েছে এবং ভবিষ্যতে না, ইকুয়ালি বলা হয়নি না। এটা যেহেতু আওয়ামী লীগ আলোচনায় ছিল না, আমি রাইটে পড়েছি ডক্টর রাজ্জাক, যেহেতু আওয়ামী লীগ আলোচনায় ছিল না সেহেতু বলা হয়েছে আওয়ামী লীগ আলোচনা ছিল না বলে আমরা বাদ দিচ্ছি, কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপি একই রকম। সেই কথাটি আমি পড়েছি রাইট, আওয়ামী লীগের কথা এখানে আছে না, না ওইভাবে বাংলাদেশের রাজনীতি একটি ক্ষুব্ধ রাজনীতি, ওইটা এরকম আছে। কাজে আওয়ামী লীগ কোনদিন পর্দার অন্তরাল থেকে ষড়যন্ত্র করে ওই নীলকুঠির লালকুঠির থেকে ক্ষমতায় আসে নাই। আওয়ামী লীগ জনগণের ভোটে আসছে। জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় সেটা
আমার মনে হয় যে নির্বাচনেই ফ্রি প্রমাণ এবং হবে। ফেয়ার ইলেকশন হলে আমরা নিশ্চয়ই বুঝতে পারবো যে অ্যাডভোকেট জয়নাল আবেদীন যা বলছেন তা আমরা ঠিক না, চাই ডক্টর রাজ্জাক যা বলছেন তা ঠিক। নিরপেক্ষ নির্বাচন। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, ডক্টর আব্দুল রাজ্জাক। আমি না, আমার একটা অনুরোধ আছে, বিএনপি যেন আবার নির্বাচন বর্জন করে সন্ত্রাসের পথে না যায়। আমরা আমাদের এটাই একটা আবেদন অনুরোধ আছে যে যে আপনারা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনটা ইলেকশন। যেন একটু সহায়ক সরকারের অধীনে দেওয়ার চেষ্টা অবশ্যই করেন। আমরা এই ছিল আজকে ভয় না বাংলাদেশে পায়। দেখা হচ্ছে অবশ্যই আগামীকাল এই সময়। শুভরাত্রি।